ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা কণার গতিতত্ত্ব, ব্যাপন, নিঃসরণ এগুলো নিয়ে আলোচনা করব। এটি এসএসসি কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, যেটি আমরা বিগত লেকচারের আলোকে দেখেছি যে এর ধারাবাহিকতায় আমরা আজকে ব্যাপন, নিঃসরণ, কণার গতিতত্ত্ব এগুলো নিয়ে, ব্যাপন হার যেটা থেকে এসএসসিতে একটা কোশ্চেন থাকেই সাধারণত, এটি নিয়ে আলোচনা করব। কণার গতিতত্ত্ব মূলত সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। ভিতরে মূলত এক ধরনের আকর্ষণ শক্তি থাকে এবং এই কণাগুলো, যেটা আমরা ব্রাউনীয় গতি থেকে পাই যে আসলে কণাগুলো সবসময় গতিশীল থাকে, এই গতিশীল কণাগুলোর মাঝে আমরা এক ধরনের গতিশক্তিও কাজ করে। এই আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার যে গতিশক্তি আছে, এই বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে কণাগুলোর গতিশীলতা সম্পর্কে যে আলোচনা আছে, এটাকেই আসলে আমরা কণার গতিতত্ত্ব বলে থাকি। তাহলে প্রতিটি কণাই আমাদের গতিশীল অবস্থায় থাকতে চায়। কঠিন পদার্থ যেখানে কণাগুলো একটি আরেকটির সঙ্গে লেগেছিল, এই অবস্থাতেও কিন্তু তারা গতিপ্রাপ্ত ছিল। এবং গতিটা কেমন, আমরা যখন খেয়াল করে দেখব, কোনো গাড়ি কিংবা বাইক ধরো স্টার্ট দেওয়া থাকে, গতিশীল একটা বস্তু, এটা যখন স্টার্ট দেই দেখবে ইঞ্জিনটা একটা ভাইব্রেট করে। তো এই ভাইব্রেটটা কেমন, এই কণাগুলো সেরকম, কণাগুলো গতিশীল হবে, কিন্তু দেখা যাচ্ছে যে যখন তারা আন্তঃকণা আকর্ষণ শক্তিটা এত বেশি যে এটা একদম একটি আরেকটির সঙ্গে লেগে আছে, এই অবস্থাটায় এরা কম্পনশীল অবস্থায় থাকে। এটা একটা কম্পনশীল অবস্থায় থাকে। এইটা কিন্তু পরবর্তীতে এই কণার গতিশক্তিটা বৃদ্ধি পেয়ে একটা পদার্থ কঠিন অবস্থা থেকে তরলে গতিশক্তি আরো বৃদ্ধি পেয়ে এটা গ্যাসে পরিণত হয়। এই কথাটাই, এই বিষয়টাই মূলত কণার গতিতত্ত্ব। তো আমরা এই কণার গতিতত্ত্ব, এই বিষয়টি আমাদের এখান থেকে ব্যাপনের উৎপত্তি। ডিফিউশন তাহলে ব্যাপন বা ডিফিউশন, এটি নিয়েও আজকে আমরা আলোচনা করব। ব্যাপন বিষয়টা কি? কণার গতিতত্ত্বের চেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ব্যাপন। তাহলে ব্যাপন বিষয়টি হচ্ছে যে ঘনত্বের বিষয়। এখানে ব্যাপনের সঙ্গে ঘনত্বের একটা সম্পর্ক আছে এবং সেইটা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়া। আমরা এই যে রমজান মাস, এখন পারফিউম ইউজ করা যাচ্ছে না, কিন্তু আতর ইউজ করা যাবে। তাহলে আতরের একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ছে। এটা কোথায় ছিল? আমাদের কাপড়ে ছিল কিংবা হাতে লাগানো ছিল। এটা কি করছে? ছড়িয়ে পড়ছে। হাত এবং নাকের ঘ্রাণ নেওয়ার যে অবস্থান, এটা কিন্তু দূরত্ব আছে। তো এই দূরত্বে কণাগুলো গেল কিভাবে? তারপর আমরা মজা করে যদি বলি, মোটু পাতলু দেখেছি, তো কি বলে, খালি পেট মে দেমাগ কি বাতি নেহি জ্বলতি। তখন মোটু কি করে? সামুচার সাথে ঘ্রাণে ঘ্রাণে উড়ে যায়। তাহলে ঘ্রাণটা আগে কিন্তু মোটুর নাকে আসছে, তারপর মোটু উড়ে গেল। তাহলে এই বিষয়টা হচ্ছে যে এই যে ঘনত্ব কোথায় বেশি ছিল? সামুচা, সেখানে ঘনত্ব বেশি ছিল, এইখান থেকে ঘ্রাণটা ছড়িয়ে পড়লো। তাহলে এইখানে অধিক ঘনত্ব বলতে পারি আমরা, অধিক ঘনত্বের স্থান থেকে এইদিকে কোনো তখন ঘ্রাণ ছিল না, তার মানে কম ঘনত্ব। এই অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে এখানে কি কোনো বাধা ছিল? কেউ বাধা দেয়নি। তাহলে বাধা না দিলে তাকে আমরা বলি স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে বাধাহীন।
তাহলে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে পদার্থের অণুসমূহ, এটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, অথবা গ্যাসেস হতে পারে, মানে কঠিন, তরল কিংবা গ্যাসীয় পদার্থের অণুসমূহ অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্ত বা বাধাহীনভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। তাহলে ব্যাপন কাকে বলছি আমরা? অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে পদার্থের অণুসমূহ, সেটা কঠিন, তরল কিংবা গ্যাসীয় হতে পারে, এই অণুসমূহ ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে বলছি আমরা ব্যাপন। এখন এখানে আমরা এই আলোচনা করে নিই যে কার্বন ডাই অক্সাইড, তারপর অক্সিজেন, অ্যামোনিয়া, যদিও বা এগুলো গন্ধহীন, বর্ণহীন গ্যাস, অ্যামোনিয়ার কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ আছে। তো এই গন্ধটা ছড়িয়ে পড়ে, আমরা বুঝতে পারি। তো এখানে কার্বন ডাই অক্সাইডের ভর, অক্সিজেন এবং অ্যামোনিয়া, তিনটি পদার্থের ভর কিন্তু ভিন্ন। তো কার্বন ডাই অক্সাইডের ভর আমরা জানি 44 গ্রাম, এটা আণবিক ভর। অক্সিজেনের 32, অ্যামোনিয়া কত? 17। এটা জানা আছে। আমরা আণবিক ভর যে টপিকটি আলোচনা করেছি সেখানে আণবিক ভরগুলো বের করে নিয়েছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 44, 32, 17। তাহলে কার্বন ডাই অক্সাইডের ভর কিন্তু সবচেয়ে বেশি। তাহলে ভর দিক থেকে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, অ্যামোনিয়া। অ্যামোনিয়ার ভর সবচেয়ে কম, আর কার্বন ডাই অক্সাইডের ভর সবচেয়ে বেশি। তাহলে অ্যামোনিয়া যেহেতু হালকা বাতাসের তুলনায়, তাহলে সে দ্রুত ছড়িয়ে পড়বে। তাহলে এই বিষয়টি আমাদের ক্লিয়ার হলো কি, যে এটি হচ্ছে ব্যাপন হার। তাহলে অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি। ওকে, তাহলে যে পদার্থের ভর বেশি তার ব্যাপন হার কম, যার ভর কম তার ব্যাপন হার বেশি। ঠিক আছে, তাহলে এইটা গেল ব্যাপন। এবার আমরা এই লেকচারেই নিঃসরণ নিয়ে আলোচনা করব। তো নিঃসরণ, ব্যাপন এবং নিঃসরণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাদৃশ্য আছে, পারস্পরিক সম্পর্ক আছে। তা আমরা এই যে বাসায় রান্না করে মায়েরা, তো সেখানে প্রেসার কুকার শীষ দেয়, এটা আমরা সবাই পরিচিত এই জিনিসটার সঙ্গে। এখন বাসায় ভাতও রান্না হয় প্রেসার কুকারে, চলে এরকম। তো দেখা যাচ্ছে যে এই প্রেসার কুকারের ভাত রান্না হওয়ার সময় শীষ দিচ্ছে। প্রেসার কুকারের একটা পলিসি আছে, এটা হচ্ছে চাপের মাধ্যমে আসলে রান্নাটাকে দ্রুত করে। তাহলে চাপ একটি কথা। এর আগে আমরা যেটা পড়লাম ব্যাপন, এটি হচ্ছে ঘনত্বের সাথে সম্পর্ক। আর নিঃসরণের ক্ষেত্রে নিঃসরণ বা ইফিউশন বা নিঃসরণ, এইটার ক্ষেত্রে কি হয়, এখানে চাপের সাথে সম্পর্ক। তাহলে কিসের কথা বললাম আমরা? প্রেসার কুকারে আমাদের কি হয়, প্রেসার কুকারে শীষ দেওয়ার কারণ কি? আমরা ভিতর থেকে একটা চাপ প্রয়োগ করছি, তার মানে প্রেসার কুকারের ভিতর থেকে একটা চাপ সৃষ্টি হয়। এই চাপের কারণে কিন্তু দ্রুত আমাদের খাবার সিদ্ধ হয়। তাহলে এই যে প্রেসার কুকার, এটা যে শীষ দেয়, এই শীষটা আসলে কি, উপরে একটা ওয়েট থাকে, এই ওয়েটটার এই পাশ দিয়ে একটা ছিদ্র পথে ভিতরের গ্যাসটা বেরিয়ে আসে। তাহলে এখানে ভিতরের চাপটা কি? অধিক চাপ। বাহিরের চাপটা কি? নিম্নচাপ। তাহলে অধিক চাপের স্থান থেকে
নিম্ন চাপের স্থানে পদার্থের অণুসমূহ বেরিয়ে আসে। তাহলে অধিক চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে পদার্থের অণুসমূহ বেরিয়ে আসে। কোন দিক দিয়ে বেরিয়ে আসে? এইটি হচ্ছে সরু ছিদ্র পথ লাগবে। তাহলে ব্যাপনের ক্ষেত্রে একটি শর্ত ছিল, সেটি হচ্ছে স্বতঃস্ফূর্ত বা বাধাহীন ভাবে, আর নিঃসরণের ক্ষেত্রে যেটি ঘটলো সেটি হচ্ছে সরু ছিদ্রপথ। তাহলে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া, এটি ছিল ব্যাপন। নিঃসরণ হচ্ছে অধিক চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সরু ছিদ্রপথে বেরিয়ে আসার প্রক্রিয়াকে আমরা বলছি নিঃসরণ। তাহলে এখানে শর্ত হচ্ছে সরু ছিদ্রপথ, অধিক চাপ, নিম্ন চাপ দিয়ে বেরিয়ে আসা। বডি স্প্রে ইউজ করি। প্রথমে কি হয়, আমরা যখন প্রেসার দেই, সেখানে এই বডি স্প্রে আমরা যখন প্রেসার দেই, এই সরু ছিদ্রপথে অণুসমূহ এই যে বেরিয়ে আসে। তাহলে এই সরু ছিদ্রপথে যে অণুগুলো বেরিয়ে আসে, এই বেরিয়ে আসার প্রক্রিয়াটার নাম হচ্ছে নিঃসরণ। তাহলে একটু আগে কিন্তু আমাদের নিঃসরণ ঘটছে, তখন আমি স্মেল পাইনি, এখন আমি স্মেল পাচ্ছি। তাহলে এই যে বেরিয়ে আসলো এবং ছড়িয়ে পড়লো পরে, আগে বেরিয়ে আসলো, তাহলে নিঃসরণ আগে ঘটে। তাহলে নিঃসরণ কখন আগে ঘটবে আর ব্যাপন ছড়িয়ে পড়বে পরে। তাহলে কোশ্চেন থাকে, বডি স্প্রেতে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে? আমরা দেখলাম প্রথমে নিঃসরণ ঘটে, তারপর ব্যাপন ঘটে। ঠিক সেরকম প্রেসার কুকারে প্রথমে আমরা শব্দটা শুনতে পাই, শীষ দিয়েছে, তারপর কি রান্না হলো সেই ঘ্রাণটা পাই। তাহলে এই হচ্ছে বিষয়। ব্যাপনের ক্ষেত্রেও যেমন যার ভর বেশি তার ব্যাপন হার কম। আমরা সৃজনশীল আলোচনা করব নেক্সট লেকচারে। তো আজকের মতো এখানেই, দেখা হবে আগামী লেকচারে। তোমাদের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আমার আলোচনা করা প্রয়োজন বেশি মনে করছো, সেগুলো বিষয়ে তোমরা আমাকে কমেন্ট করবে, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।